ছাত্রলীগ ছাত্র শিবির সংঘর্ষের জের ধরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী হল সিলগালা, 13টি পেট্রোল বোমা ও 15টি ককটেল উদ্ধার। কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে পুলিশের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষ, আহত অন্তত 15। বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ। মেঘনার জোয়ার ও ঢেউয়ের আঘাতে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে ভোলার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ, বেশিরভাগ এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা। ইংরেজি মাধ্যম স্কুলগুলোতে বাড়তি ফি আদায়ের অভিযোগ দীর্ঘদিনের। স্বেচ্ছাচারিতা বন্ধে বারবার নিয়মের আওতায় আনার কথা বলা হলেও বাস্তবতা ভিন্ন। এবং মাদকদ্রব্য এমনকি অস্ত্র পাচারের ক্ষেত্রেও বাংলাদেশ যেন নিরাপদ ট্রানজিট, অভিমত বিশ্লেষকদের। স্বর্ণ চোরাচালানে এখন ব্যবহার হচ্ছে রেলপথ। সময় সংবাদের সঙ্গে আছি আমি ওয়াহিদা স্বপ্না। ছাত্রলীগ ছাত্র শিবির সংঘর্ষের জের ধরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী হল সিলগালা করে দেওয়া হয়েছে। এর আগে তল্লাশি চালিয়ে এই হলের একটি কক্ষ থেকে 13টি পেট্রোল বোমা ও 15টি ককটেল উদ্ধার করা হয়। বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী হলের মাঠে ফুটবল খেলা নিয়ে ছাত্রলীগ ও ছাত্র শিবিরের মধ্যে গতকাল এই সংঘর্ষ হয়। প্রথমে কথা কাটাকাটি এবং পরে ধাওয়া পাল্টা ধাওয়ার পর দুপক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। এক পর্যায়ে হলের ভেতর ছাত্র শিবির আর বাইরে ছাত্রলীগ অবস্থান নিলে শুরু হয় পাল্টাপাল্টি গুলি বিনিময় ও ককটেল নিক্ষেপ। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ 20 রাউন্ড গুলি ছোড়ে। পরে সোহরাওয়ার্দী হলে তল্লাশি চালায় পুলিশ। গভীর রাতে শিক্ষার্থীদের বের করে দিয়ে সিলগালা করে দিয়ে সাময়িকভাবে হলটি বন্ধ ঘোষণা করা হয়। কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে পুলিশের সাথে ছাত্রলীগের সংঘর্ষে 15 জন আহত হয়েছে। গতকাল দুপুর 12:30টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এই সংঘর্ষ হয়। এই ঘটনার পর রাতে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হয় বিশ্ববিদ্যালয়। একই সঙ্গে আজ দুপুর 12টার মধ্যে শিক্ষার্থীদের হল থেকে নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশ জানায়, ছাত্রলীগের নেতাকর্মীরা গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে ক্যাম্পাসে একটি মিছিল বের করে। মিছিলটি প্রশাসনিক ভবনের সামনে আসলে উপাচার্যের গাড়িটির সামনে পড়লে মিছিল থেকে ইট পাটকেল নিক্ষেপ করা হয়। এ সময় সেখানে থাকা পুলিশের সাথে ছাত্রলীগ কর্মীদের সংঘর্ষ বেঁধে যায়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে বেশ কয়েক রাউন্ড রাবার বুলেট ও লাঠিচার্জ করলে ছাত্রলীগের অন্তত 15 জন কর্মী আহত হয়। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি ঠান্ডা, এখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। যারা এগুলো করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলে আমরা এগুলো তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেব। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, গণতন্ত্র না থাকলে সব ধর্মের মানুষের অধিকার প্রতিষ্ঠিত হয় না। গতকাল সন্ধ্যায় গণভবনে হিন্দু সম্প্রদায়ের নেতাদের সঙ্গে জন্মাষ্টমীর শুভেচ্ছা বিনিময় শেষে বক্তব্য দেন তিনি। এ সময় প্রধানমন্ত্রী বলেন, বিএনপি জামায়াত প্রতিহিংসার রাজনীতি করে বলেই স্বাধীনতার সপক্ষের শক্তির প্রতি বিভিন্ন সময়ে আঘাত হেনেছে। সংবিধান লঙ্ঘন করে কেউ যদি ক্ষমতায় যাবার চেষ্টা করে তাদের জন্য সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা আছে বলে হুঁশিয়ারি দেন প্রধানমন্ত্রী। প্রতিহিংসার রাজনীতি কাকে বলে? বিএনপি আর জামাত যখন ক্ষমতা আসে তখন তারা প্রতিহিংসাই করে, আর হিন্দু সম্প্রদায়ের উপরে সবসময় তারা একটা আঘাত আনার চেষ্টা করে। এই নির্বাচন বানচালের নামে যেভাবে আক্রমণ এবং অত্যাচার, তাতে কিন্তু কেউই বাদ যায়নি। এই আঘাতটা তারা কিন্তু করেই হচ্ছে যারা স্বাধীনতা সপক্ষ তাদের উপরে। এই জায়গা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। পঞ্চদশ সংশোধন করে আমরা আবার মুক্তিযুদ্ধের চেতনাকে পুনঃ প্রতিষ্ঠিত করেছি এবং সংবিধান লঙ্ঘন করে কেউ যদি ক্ষমতা দখল করতে যায় তার জন্য একেবারে ক্যাপিটাল পানিশমেন্টের ব্যবস্থা আমরা করে রেখেছি, যাতে গণতান্ত্রিক ধারাটা অব্যাহত থাকে। গণতন্ত্র ছাড়া কখনো কোনো দেশের অর্থনৈতিক উন্নয়ন সম্ভব নয়। আর গণতন্ত্র না হলে ধর্ম নিরপেক্ষতা বা অসাম্প্রদায়িক চেতনাও কিন্তু প্রতিষ্ঠিত হবে না এবং সকল ধর্মের মানুষের অধিকারও নিশ্চিত হবে না। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তারেক রহমানকে আগামী নির্বাচন থেকে দূরে রাখতেই 21শে আগস্টের হামলার সঙ্গে তাকে জড়ানো হচ্ছে। সঠিক তদন্তের মাধ্যমে 21শে আগস্টের প্রকৃত অপরাধীদের শনাক্ত করে বিচারের আওতায় আনার দাবি জানান তিনি। মির্জা ফখরুল আরও বলেন, 21শে আগস্টকে পুঁজি করে রাজনৈতিক হীন উদ্দেশ্যে ব্যবহার করা হলে তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। গতকাল রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। 21শে আগস্ট গ্রেনেড হামলার মামলা রাজনৈতিক পুঁজি হিসেবে নিয়ে রাজনৈতিকভাবে ব্যবহার করা এবং সেটা অনেক হীন উদ্দেশ্যে
এটা কখনোই আমরা সমর্থন করতে পারি না। দেশনেত্রী খালেদা জিয়া তারেক রহমানকে এই মামলায় জড়াতে পারলে রাজনীতি থেকে তথা নির্বাচন থেকে দূরে রাখা সম্ভব বলেই তারা এই ধরনের মিথ্যা প্রচারণা এবং অভিযোগ করছেন। বিচারাধীন মামলা সম্পর্কে যে বক্তব্য দেওয়া হয়েছে তা শুধুমাত্র বিচার প্রক্রিয়াকেই প্রভাবান্বিত করছে না, বরঞ্চ বিভ্রান্ত করছে। শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রীত্বের পদ দখল করেছেন তখন ওই পদটির সম্মান দেখিয়েও এই ধরনের মন্তব্য প্রদান করা থেকে তার বিরত থাকা উচিত। এই ধরনের মন্তব্য নিঃসন্দেহে আদালত অবমাননার শামিল। এদিকে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সিদ্ধান্ত ছাড়া 21শে আগস্টের গ্রেনেড হামলা হতে পারে না বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ। গতকাল বিকেলে জাতীয় শিল্পকলা একাডেমিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 39তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে এক আলোকচিত্র প্রদর্শনীতে তিনি এই অভিযোগ করেন। বঙ্গবন্ধুর বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও তার পারিবারিক জীবনের নানা দুর্লভ ছবি নিয়ে এ চিত্র প্রদর্শনীর আয়োজন করে যুবলীগ। এ সময় বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এক সংক্ষিপ্ত আলোচনায় বলেন, 71-এর পরাজিত শক্তিরা 75-এর অসমাপ্ত কাজ শেষ করতে 21শে আগস্ট গ্রেনেড হামলা চালায়। 5 জানুয়ারির পর বিএনপির মেরুদণ্ড ভেঙে গেছে, তারা আর কোনো আন্দোলন করতে পারবে না বলেও মন্তব্য করেন তোফায়েল আহমেদ। কে না জানে যে 21শে আগস্ট হত্যাকাণ্ডের সাথে হাওয়া ভবন জড়িত না এবং তারেক জিয়া, বাবর এবং মন্ত্রী পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ তারা জড়িত। একটি সরকারের যিনি প্রধানমন্ত্রী, মন্ত্রী পরিষদের তিনি প্রধান, তার সিদ্ধান্ত ছাড়া অন্য মন্ত্রীরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় সিদ্ধান্ত নিতে পারে না। জজ মিয়া নাটক সাজিয়ে এই বিচারকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করা হয়েছে। এদিকে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, পুলিশের প্রাথমিক তদন্তে প্রমাণ হওয়ায় 21শে আগস্টের গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান সহ বিএনপি জামায়াতের নেতাকর্মীদের আসামি করা হয়েছে। গতকাল বিকেলে প্রেস ক্লাবে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় তিনি বলেন, কাউকে হেয় প্রতিপন্ন করা সরকারের উদ্দেশ্য নয়। 75-এর পর জিয়া রহমানের চরিত্র, আসল চরিত্র, আসল চেহারা উন্মোচিত হয়েছে। এত মানুষকে সে হত্যা করেছে পৃথিবীতে, হিটলারের পরে এত বড় খুনি রাষ্ট্রপতি পৃথিবীর ইতিহাসে আরেকটি নেই। তারেক রহমান 21শে আগস্টের এই হত্যাকাণ্ডের মূল নায়ক, মূল খুনি। তারেক রহমান, মুজাহিদ, বাবর, হারিফ চৌধুরী, এদের বিরুদ্ধে প্রাথমিকভাবে অভিযোগ প্রমাণিত হওয়ার জন্যই আজকে তারা আসামি। কাউকে হেয় প্রতিপন্ন করার জন্য নয়, কোন রাজনৈতিক উদ্দেশ্য নয়, কোন জজ মিয়ার নাটক সৃষ্টি করে নয়, সত্যিকার ভাবেই তাদের বিরুদ্ধে অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে বলেই তারা আজকে আসামি। যত আস্ফালনই করেন না কেন, যত চেষ্টাই করেন না কেন, যত মিথ্যাচারই করেন না কেন, এর বিচার, তারেক রহমানের বিচার বাংলার মাটিতে আমরা করবই। পার্কিং স্লট দখল করে শতাধিক দোকান বরাদ্দের দুর্নীতির অভিযোগে ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকা সহ 8 জনের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা করেছে দুদক। গতকাল বিকেলে এই মামলা করা হয়। দুদক কমিশনার মোহাম্মদ শাহাবুদ্দিন জানান, দোকান বরাদ্দের ডিসিসি এবং রাজুকের কোনো নিয়ম না মেনেই নিজস্ব লোকেদের দোকান বরাদ্দ দেওয়া হয়েছে। সিটি কর্পোরেশনের কোনো কিছুতেই যেটা নাই, সেটা কার পার্কিং এর জায়গা কিন্তু কাউকে বরাদ্দ দেওয়া যাবে না, সেটা কার পার্কিং এর জন্যই নির্ধারিত ছিল। কিন্তু সেই কার পার্কিং এর জায়গাগুলো, স্পেসগুলোকে তার আস্থাভাজন লোকজনের কাছে সে বরাদ্দ দিয়েছে অন্যায়ভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যে এবং অর্থ আত্মসাতের উদ্দেশ্যে। প্রায় শতাধিক দোকান বরাদ্দ দিয়েছে, যেখান থেকে তারা কোটি কোটি টাকা আয় করেছে। এটা আমরা প্রাথমিকভাবে অনুসন্ধান করি এবং অনুসন্ধান শেষে প্রায় 2 বছর পরে এই মামলাটা আমরা দাখিল করি। টোটাল আসামি 8 জন, এর মধ্যে সাদেক হোসেন খোকা, কানুনগো আছে, স্টেট অফিসার আছে। 1700 টাকা ব্যয়ে চট্টগ্রামের পটিয়াতে 225 মেগাওয়াট ক্ষমতার একটি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে চুক্তি সই হয়েছে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের মালিকানাধীন শিকলবাহা বিদ্যুৎ কেন্দ্র নামের এই বিদ্যুৎ কেন্দ্রটি 30 মাসের মধ্যে নির্মাণ করবে লারসেন অ্যান্ড ট্রুবো।
গতকাল দুপুরে বিদ্যুৎ ভবনে এর চুক্তি সই হয়। চুক্তি অনুযায়ী বিদ্যুৎ কেন্দ্রটির প্রথম পর্যায়ের 150 মেগাওয়াটের ইউনিট আগামী 18 মাসের মধ্যে চালু হবে, আর 75 মেগাওয়াট ক্ষমতার বর্ধিত অংশ সহ পুরো বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের সময় লাগবে 30 মাস। চুক্তি অনুষ্ঠানে জানানো হয়, এ বিদ্যুৎ কেন্দ্র গ্যাস এবং তেলে চালানো যাবে। পেট্রোবাংলার চেয়ারম্যান জানান, বিদেশ থেকে এলএনজি আমদানি করে এ বিদ্যুৎ কেন্দ্রে গ্যাস সরবরাহ করা হবে। নির্মাতা কোম্পানিকে নির্ধারিত সময়ের মধ্যে বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণের আহ্বান জানান বিদ্যুৎ প্রতিমন্ত্রী ও সচিব। যে পাওয়ার প্ল্যান্টে আমরা আজকে সই করতে যাচ্ছি সেটা হবে আমাদের কম্বাইন্ড সাইকেল, অর্থাৎ কম গ্যাস দিয়ে আমরা বেশি পরিমাণ বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম হব। আপনারা জানেন ইতিমধ্যে আমরা 10,600 মেগাওয়াট বিদ্যুতের ক্যাপাসিটি অর্জন করেছি। আমরা লোডশেড অতীতের যে কোনো সময়ের তুলনায় কমিয়ে এনেছি। আমরা আশা করছি যে কয়টা পাওয়ার প্রজেক্ট, অন্তত আমাদের পাওয়ার এবং এনার্জিতে যে কয়টা প্রজেক্ট আসছে, এগুলো আমরা যদি আমাদের টেনরে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের টেনরে যদি আমরা শেষ করতে পারি, আবার কিছুদিন শুরুও করতে পারি, তাও জিডিপি গ্রোথের মধ্যে একটা বিরাট অংশ কিন্তু আমরা প্রভাব বিস্তার করতে পারব। এদিকে কক্সবাজারের মহেশখালীর মাতার বাড়িতে কয়লা ভিত্তিক বিদ্যুৎ প্রকল্পের অধিগ্রহণ করা জমি কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেডের কাছে হস্তান্তর করেছে সরকার। গতকাল বিকেলে সরকারের পক্ষে জমি হস্তান্তর চুক্তিতে সই করেন জেলা ভূমি অধিক অফিসার আরিফুল আক্তার নূর। কোল পাওয়ারের পক্ষে জমি গ্রহণ করেন প্রজেক্ট পরিচালক প্রকৌশলী মোহাম্মদ ইলিয়াস। পরে অধিগ্রহণ করা 1414 একর জমি সীমানায় লাল পতাকা দিয়ে বেষ্টনী তৈরি করা হয়। বাস্তবায়নকারী সংস্থা কোল পাওয়ার যোগান দেবে 2119 কোটি টাকা, সরকারের তহবিল থেকে আসবে 924 কোটি টাকা, আর উন্নয়ন সংস্থা জায়গা এই প্রকল্পে 29,000 কোটি টাকার আর্থিক সহায়তা দেবে। চোরাচালান নিয়ে সময়ের বিশেষ রিপোর্ট। স্বর্ণ চোরাচালানের অভ্যন্তরীণ নিরাপদ রুট হিসেবে এবার রেলপথকে বেছে নিয়েছে চোরা কারবারিরা, যার প্রমাণ মেলে ট্রেন থেকে স্বর্ণ উদ্ধারের সাম্প্রতিক কয়েকটি ঘটনায়। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, স্বর্ণ, মাদকদ্রব্য এমনকি অস্ত্র পাচারেও নিরাপদ ট্রানজিট হিসেবে বাংলাদেশকে ব্যবহার করছে আন্তর্জাতিক চোরা কারবারিরা। সজল দাসের রিপোর্ট। গত 22 আগস্ট কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে 40টি স্বর্ণের বারসহ চোরা কারবারি চক্রের এক সদস্যকে আটক করে রেলওয়ে পুলিশ। মাত্র 2 মাসের ব্যবধানে দেশের বিভিন্ন স্টেশন থেকে এরকম আরো 4টি স্বর্ণের চালান জব্দ করা হয়, যেখানে বিপুল পরিমাণ স্বর্ণ সহ আটক করা হয় চোরা কারবারি চক্রের 5 সদস্যকে। কাস্টমের চোখ ফাঁকি দিয়ে অথবা সমুদ্রপথে এই স্বর্ণটা চট্টগ্রামে আসার পরে তারা এটা ট্রেন হতে বাইক হতে তারা ঢাকাতে নিয়ে আসে বা দেশের বিভিন্ন স্থান দিয়ে পার্শ্ববর্তী কান্ট্রিতে পাচারের উদ্দেশ্যে এটা নিয়ে যায়। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশকে ট্রানজিট হিসেবে ব্যবহার করে স্বর্ণ, মাদকদ্রব্য এমনকি অস্ত্রও পাচার করছে আন্তর্জাতিক চোরা কারবারিরা। আমাদের দেশ একটা স্মাগলিং এর ইন্টারন্যাশনাল স্মাগলিং রুট হয়ে গেছে। এই পর্যন্ত গত বছর যেতে 75% বৈধ অস্ত্র বাংলাদেশে আসছে কোত্থেকে, কে আনছে, কারা এর পিছনে রয়েছে, দেশি এবং বিদেশি চক্র, এটা কিন্তু আমরা আজ পর্যন্ত আমার মনে হয় না কোনো পত্রপত্রিকায় পেয়েছি যে এটা ট্রেস করা গেছে। এদিকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বলছেন, চোরা কারবারিদের রুখতে তৎপর রয়েছেন তারা। কেউ এক্ষেত্রে হয়তো ক্রেতা থাকেন, কেউ বিক্রেতা থাকেন বড় পর্যায়ের, এরকম। তো এক্ষেত্রে আমরা কিছু কিছু গ্রুপকে ইতিমধ্যেই শনাক্ত করতে সক্ষম হয়েছি এবং আমাদের মূলত এক্ষেত্রে অভিযান অব্যাহত আছে। গোয়েন্দা নজরদারি বাড়ানোর পাশাপাশি জিআরপি পুলিশের সক্ষমতা বাড়িয়ে রেলপথে চোরা কারবারিদের নিয়ন্ত্রণের পরামর্শ বিশ্লেষকদের। ট্রেনকে ব্যবহার করে চোরা কারবারি এটা নতুন কিছু নয়, কিন্তু ট্রেনকে ব্যবহার করে স্বর্ণ চোরাচালান এটা আমাদের কাছে এক নতুন অভিজ্ঞতা, সম্প্রতি যার মাত্রা বেড়ে গেছে কয়েক গুণ। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বলছেন, বাংলাদেশকে ট্রানজিট হিসেবে ব্যবহার করে পার্শ্ববর্তী বিভিন্ন দেশে স্বর্ণ চোরাচালান হচ্ছে, আর দেশের অভ্যন্তরে যার নিরাপদ রুট হিসেবে ব্যবহৃত হচ্ছে এই ট্রেন লাইন। সজল দাস, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে, আসন সংকটের কারণে এবার সিলেট পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাবে না বেশিরভাগ মেধাবী, বিশ্ববিদ্যালয় বাড়ানোর তাগিদ শিক্ষকদের। চট্টগ্রামে দীর্ঘদিন ধরে নিখোঁজ থাকা প্রায় 400 বাস ও হিউম্যান হলারের রুট পারমিট বাতিল করতে যাচ্ছে পুলিশ প্রশাসন, দেয়া হবে নতুন গাড়ির পারমিট। ইংরেজি মাধ্যম স্কুলগুলোতে বাড়তি ফি আদায়ের অভিযোগ দীর্ঘদিনের। সরকারি বিধি নিষেধ না থাকায় প্রতিষ্ঠানগুলো বরাবরই স্বেচ্ছাচারী মনোভাব পোষণ করে আসছে বলে দাবি অভিভাবকদের।
শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এসব স্কুলেও নিয়মের আওতায় আনার কথা বলা হলেও বাস্তবতা ভিন্ন। সাইফুল ইসলাম জুয়েলের রিপোর্ট। ইংরেজি মাধ্যম স্কুলগুলোর লাগামহীন টিউশন ফি ও স্বেচ্ছাচারিতা দিন দিন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। এক এক স্কুলের বেতন কাঠামো এক এক রকম, সমন্বয় নেই স্কুলগুলোর কারিকুলামেও। এত সব অনিয়ম, কিন্তু দেখার কেউ নেই। সবশেষ বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুল ও কলেজ শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে একটি নীতিমালা প্রণয়ন করার কথা বলা হলেও তা রয়ে গেছে খসড়া আকারেই। খসড়া নীতিমালা অনুযায়ী প্রথম শ্রেণীর শিক্ষা প্রতিষ্ঠানে মহানগর এলাকায় সর্বোচ্চ 30,000 টাকা ভর্তি ফি এবং মাসিক বেতন নির্ধারণ করা হয়েছে 3,000 টাকা। অথচ বাস্তবতার চিত্র অন্যরকম। বেতন দিচ্ছি 5600 টাকা দুইজনের মিলে, এখন সেই বেতনের সাথে দাঁড়াইছে 18,000 টাকা ভ্যাট সহ। বলেন এটা কি আমাদের পক্ষে সম্ভব? আমরা কোনো ক্যাটাগরিতে পড়ি নেই, সবগুলোর ঊর্ধ্বেই এরা সবকিছু নিচ্ছে। এবার রিএডমিট ফি টাকাটা দিতে পারিবারিকভাবে আমাকে অনেক কষ্টের শিকার হতে হয়েছে। কার উদ্দেশ্য নির্দেশে স্কুল কেন নির্দেশ মানবে না? ইংরেজি মাধ্যমের এই প্রতিষ্ঠানগুলো দাবি করছে মানসম্মত এবং গুণগত শিক্ষা কার্যক্রম নিশ্চিত করতেই টাকা নেওয়া হয়ে থাকে, যা স্বাভাবিক। 30,000 টাকা যদি ভর্তি ফিস ধরে করা হয় আর কি, তাহলে বাস্তবতা ওখানে যে আমরা আমাদের মতো করে যে সমস্ত প্রোগ্রাম চালিয়ে নিচ্ছি আর কি, সেগুলো করা সম্ভব হবে না। শিক্ষাবিদরা বলছেন, স্কুলগুলোকে অচিরেই নিবন্ধিত করা না হলে প্রতিটি প্রতিষ্ঠানই গুণগত শিক্ষাকে পাশ কাটিয়ে পরিণত হবে বাণিজ্য কেন্দ্রে। বেতনের বাইরেও অনেক অদৃশ্য সূত্র থেকে এই স্কুলগুলি অর্থ আদায় করে। স্কুলগুলি যেন বাণিজ্যের কোনো জায়গা না হয়। যদি পুরোপুরি বাণিজ্যের বিষয় হয়ে যায় তাহলে কিন্তু সেখানে অর্থহীন হয়ে যায় শিক্ষা ব্যবস্থাটা। ইংরেজি মাধ্যম স্কুলগুলোতে বাড়তি টাকা নেয়ার বিষয়ে সমঝোতা করেই বিধিনিষেধের আওতায় আনা হবে বলে জানান শিক্ষামন্ত্রী। এইসব স্কুলগুলোকে যে বৈঠক করেছি তাকে বলেছি এক নীতিমালা অনুসরণ করে চলতে হবে এবং সেখানে অর্থের যে পরিমাণ বেশি নেই সেটা একটা সীমা ঠিক করে দিতে হবে। আমার বললেই কালকে চাপাইতে পারবো এমনও হবে না, এবং তাদেরকে বুঝে শুনে নিয়ে আসতে হবে না। তবে ইংরেজি মাধ্যম স্কুল বিষয়ে কতদিন নাগাদ নীতিমালা প্রণয়ন হতে পারে এ ব্যাপারে কিছুই বলেননি শিক্ষামন্ত্রী। সাইফুল ইসলাম জুয়েল, সময় সংবাদ, ঢাকা। বন্দরনগরী চট্টগ্রামে দীর্ঘদিন ধরে নিখোঁজ থাকা 138টি বাস এবং 187টি হিউম্যান হলারের রুট পারমিট বাতিল করতে যাচ্ছে পুলিশ প্রশাসন। চলতি মাসের শেষে আরটিসির যে সভা হবে তাতে এসব যানবাহনের রুট পারমিট বাতিলের পাশাপাশি শূন্যস্থান পূরণে নতুন করে কিছু গাড়ির পারমিট দেওয়ার কথা রয়েছে। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চট্টগ্রামে যাত্রীদের সুবিধার্থে 11টি রুটে 975টি বাস এবং 14টি রুটে 700 হিউম্যান হলার চলাচলের অনুমতি দেয় পুলিশের ট্রাফিক বিভাগ। সে অনুযায়ী যানবাহনগুলোকে রুট পারমিটও দেওয়া হয়, কিন্তু রাস্তায় যাত্রী থাকলেও পাওয়া যায় না কাঙ্ক্ষিত যানবাহন। ট্রাফিক বিভাগের অনুসন্ধানে বের হয়ে আসে বাস এবং হিউম্যান হলার নিখোঁজ থাকার বিষয়টি। বাসের সংখ্যা ছিল হলো আমাদের যেটা সিলিং ছিল 975, সেখানে আমরা 138টা গাড়ি কম পেয়েছি এই 11টা রুটে। সিমিলারলি আমাদের হিউম্যান হলারে আমাদের সিলিং ছিল 700, সেখানে আমরা প্রায় 200-র মতো গাড়ি কম পেয়েছি। পুলিশের অনুসন্ধানের তথ্য অনুযায়ী প্রতিটি রুটে অনেক বাস নিখোঁজ রয়েছে। এর মধ্যে 3 নম্বর রুটে 34টি, 4 নম্বর রুটে 32টি এবং 10 নম্বর রুটে সর্বোচ্চ 19টি বাসের সন্ধান পাওয়া যায়নি। এর বাইরে হিউম্যান হলার রুটগুলোর মধ্যে 8 নম্বরে 42টি, 5 এবং 6 নম্বর রুটে 23টি করে যানবাহনের কোনো হদিস নেই। এই গাড়িগুলো পাওয়া যাচ্ছে না, মানে এটা মানে গাড়ি চালাতে পারছে না, মানে কি নির্মল যন্ত্রপাতির জন্য। অবশেষে সিদ্ধান্ত নেওয়া হয় এসব বাস এবং হিউম্যান হলারের রুট পারমিট বাতিল এবং নতুন করে রুট পারমিট দেওয়ার। যে গাড়িগুলো আমরা রুটে পাইনি তাদের পারমিট বাতিল হবে এবং নতুন গাড়িকে এনকারেজ করা হবে। এক্ষেত্রে পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানালেও পরিবহন মালিক সমিতির অভিযোগ আরো বেশ কিছু যানবাহন কৌশলে পার পেয়ে গেছে। রোডের বেশ কিছু গাড়ি বিভিন্ন চেয়ার কোচ কাউন্টারে এখনো ভাড়ায় চলে গেছে পার্মানেন্টলি। এই গাড়িগুলো আমরা ট্রেস আউট করার পরে পুলিশ প্রশাসনের উদাসীনতার কারণে হোক বা গাফিলতির কারণে হোক কিছু কিছু গাড়ি ফাঁক পেয়ে বেঁচে গেছে। কিন্তু তবে সাধারণ যাত্রীদের মতে যতদিন পর্যন্ত ইপিজেড শ্রমিকদের জন্য স্বতন্ত্র যানবাহনের ব্যবস্থা করা হবে না ততদিন গণপরিবহনে শৃঙ্খলা আসবে না। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। এবার বন্যা পরিস্থিতির খবর। সুনামগঞ্জে সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। টানা বৃষ্টিতে কিছু কিছু এলাকা নতুন করে প্লাবিত হয়েছে। সকাল থেকে সুরমা নদীর পানি বিপদসীমার প্রায় 72 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতি আজও অপরিবর্তিত রয়েছে। সকাল থেকে প্রবল বৃষ্টির কারণে সুনামগঞ্জের সুরমা নদীর পানি বিপদসীমার প্রায় 87 সেন্টিমিটারের ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে নৌযান চলাচল মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। এছাড়া হাওর বেষ্টিত বিশম্ভরপুর, তাহিরপুর, দোয়ারা বাজার উপজেলার নিম্নাঞ্চল এলাকাগুলো নতুন করে প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে। এতে করে পানিবন্দী মানুষের দুর্ভোগ আরও বেড়েছে। এছাড়া পানি বাড়ায় আমনের বীজতলা সহ সবজি ক্ষেত ক্ষতিগ্রস্ত হয়েছে।
এদিকে সিরাজগঞ্জে গত 24 ঘন্টায় পানির অবস্থানের কোনো পরিবর্তন না হওয়ায় যমুনা নদীর পানি বিপদসীমার 12 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে এখনো কাজীপুর, বেলকুচি, শাহজাদপুর সহ 33টি ইউনিয়নের মানুষ পানিবন্দী অবস্থায় দিন কাটাচ্ছেন। অন্যদিকে কুড়িগ্রামের ধরলা ও ব্রহ্মপুত্রের পানি বাড়লেও কমেছে তিস্তা নদীর পানি, ফলে জেলার সার্বিক বন্যার পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। এ অবস্থায় গত 9 দিন জেলার লক্ষাধিক পানিবন্দী মানুষের দুর্ভোগ চরমে উঠেছে। মেঘনা নদীর জোয়ার ও ঢেউয়ের আঘাতে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে ভোলার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। মাটি ধসে সরু হয়ে গেছে বাঁধের বেশিরভাগ অংশ, আর এতে বাঁধ সংলগ্ন এলাকাগুলো প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এদিকে বাঁধ রক্ষায় অস্থায়ী প্রতিরক্ষামূলক কাজ চলছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। জেলার প্রতিনিধি নাসির উদ্দিন লিটনের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। মেঘনা ও তেঁতুলিয়া নদীর অতি জোয়ার থেকে দ্বীপ জেলা ভোলাকে রক্ষার জন্য নির্মিত হয় 250 কিলোমিটার দীর্ঘ এই বন্যা নিয়ন্ত্রণ বাঁধটি। কিন্তু গত কয়েকদিন পূর্ণিমার জোয়ারে পানির উচ্চতা বেড়ে যাওয়ায় বাঁধের ওপর পানি উঠে প্লাবিত হয়েছে বেশ কয়েকটি এলাকা। ঢেউয়ের আঘাতে বাঁধের অর্ধেকেরও বেশি অংশের মাটি ধসে গেছে, আর এতে হুমকির মুখে রয়েছে মেঘনা পাড়ের 5টি উপজেলার 25টি ইউনিয়ন। এদিকে দীর্ঘদিন সংস্কারের অভাবে বাঁধের এই দুরবস্থার কারণ বলে অভিযোগ এলাকাবাসীর। 6-7টা জায়গা দিয়া যেভাবে হেতনা হয়ে গেছে, যে ঝুঁকিপূর্ণ, এইভাবে আমরা যে কোনো টাইমে আমরা ক্ষতিগ্রস্তের ভিতরে পড়তে পারি। তাড়াতাড়ি যদি এটার মেরামত না হয় এবং উপরে আরো উঁচা না হয়, নাহলে পুরা ভোলা শহর রক্ষা বাদী পুরা ভোলা সদরই ফেলাবিত হওয়ার সম্ভাবনা খুবই বেশি। এই বেরি হয়েছে পর্যন্ত কোনো মাড়ি হালাইনি বেরি, আজ 7-8 বছর পর্যন্ত কোনো মাড়ি করেনি বেরি। জায়গা জমি নেই কেথাই বেরি নদীর পানিতে যাবার ভারী ঘর দুয়ার ভাঙ্গে সিরিয়াল হয়ে যায়। দ্রুতভাবে এই বাঁধটি যদি মেরামত না করা হয় বা সংস্কার করা না হয়, তাহলে যে কোনো মুহূর্তে ভোলা শহরেও পানি 2 থেকে 3 ফুট উপরে ভোলা সদর রোডে পানি হইতে পারে। তবে বাঁধ নিয়ে এলাকাবাসীর আতঙ্কের কিছু নেই বলে আশ্বস্ত করলেন পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা। একটা মৌনি অমাবস্যা বলে, ওই অমাবস্যাতে ওয়াটার লেভেলটা রাইজ করতে পারে, তখন যাতে কোনো ক্ষয়ক্ষতি না হয় সেজন্য আমরা সর্বাধিক ব্যবস্থা গ্রহণ করেছি। মেঘনার জোয়ার ও ঢেউয়ের আঘাতে ভোলা সদর, দৌলত খান, তজুমউদ্দিন, লালমোহন ও চরফেশন উপজেলা সংলগ্ন বাঁধের 23 কিলোমিটার অংশ ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। সময় সংবাদ, ভোলা। এদিকে গড়াই নদীর তীব্র ভাঙনে দিশেহারা কুষ্টিয়ার হাজারো মানুষ। বিলীন হয়ে গেছে ধর্মীয় উপাসনালয় সহ কয়েকশো বাড়িঘর। নদীর পানি বাড়ার সাথে সাথে শুরু হয়েছে ভাঙন। নদীর গর্ভে বিলীন হয়েছে খোকসা পৌরসভা রক্ষাবাঁধের একাংশ। ঘরবাড়ি আর ফসলি জমি সহ সব হারিয়ে এখন দিশেহারা পৌরসভার 2টি ওয়ার্ডের মানুষ। স্থানীয়রা জানান, বাঁশ, ছন ও বালির বস্তা দিয়ে নদীর ভাঙন রোধের চেষ্টা করছেন তারা। রাত্রে আমরা ঘুমাই আছি, বিকট আওয়াজের শব্দ, তখন কি হলো দেখা গেল যে অনেক এলাকা নিয়ে ফাটল ধরে এটা ভেঙে গেছে। গোকুঘাট একটা মৌজা নামে একটা গোকুঘাট মৌজা ছিল, মৌজাটা ফুল ভেঙে গেছে এবং আমার এই জমির সাথে গোরস্থান, আমাদের মুসলমানের গোরস্থানটা ভেঙে যাচ্ছে। নদী অনেক বছর যাবত ভাঙে আসতেছে, আমাদের বাড়ি ঘর দৌড় অনেকবার সরাই আসছে আমরা এদিকে, তারপরে নদী ভাঙার কোনো রোধ নেই। আমাদের এখানে 2 কিলোমিটার ব্লকিং হওয়ার কথা, বাট কোন কারণে এটা হয় না। আমাদের 300 মিটার মতন হয়েছে, আর অবশিষ্ট হওয়ার কথা। আমরা এবারও ওয়াপটার কাছে এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের কাছে আমরা লিখেছি, ডিসি সাহেবের নলেজে দিয়েছি। ছাত্রলীগ ছাত্র শিবির সংঘর্ষের জের ধরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী হল সিলগালা, 4টি পেট্রোল বোমা ও 15টি ককটেল উদ্ধার। কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে পুলিশের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষ, আহত অন্তত 15। বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ। মেঘনার জোয়ার ও ঢেউয়ের আঘাতে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে ভোলার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। বেশিরভাগ এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা। ইংরেজি মাধ্যম স্কুলগুলোতে বাড়তি ফি আদায়ের অভিযোগ দীর্ঘদিনের। স্বেচ্ছাচারিতা বন্ধে বারবার নিয়মের আওতায় আনার কথা বলা হলেও বাস্তবতা ভিন্ন। এবং মাদকদ্রব্য এমনকি অস্ত্র পাচারের ক্ষেত্রেও বাংলাদেশ যেন নিরাপদ ট্রানজিট, অভিমত বিশ্লেষকদের। স্বর্ণ চোরাচালানে ব্যবহার হচ্ছে রেলপথ।
ইউনিয়নবাসীকে ডিজিটাল সেবা পৌঁছে দেবার লক্ষ্যে গড়ে ওঠে বরগুনা কেওড়াবুনিয়া ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রটি। শুরুতে সেখানে বিভিন্ন ডিজিটাল সরঞ্জাম দেয়া হলেও পর্যাপ্ত সেবা পাচ্ছে না সাধারণ মানুষ। আর অসচেতনতার সুযোগে বিভিন্ন মহলের মাধ্যমে এসব যন্ত্রপাতি দখল হয়ে যাবার অভিযোগ উঠলেও তা অস্বীকার করেছেন ইউপি কর্তৃপক্ষ। এদিকে অভিযোগের সত্যতা পাওয়া গেলে যথাযথ ব্যবস্থার আশ্বাস দিয়েছে প্রশাসন। বরগুনার প্রতিনিধি এম এ আজিমের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে দেশের অন্যান্য ইউনিয়নের মতো গড়ে ওঠে বরগুনা সদর উপজেলার কেওড়াবুনিয়া ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রটি। শুরুর দিকে কেন্দ্রটি বেশ সুনাম অর্জন করলেও বর্তমানে এর বেহাল অবস্থা। এখন সেখানে মাত্র একটি কম্পিউটার ছাড়া আর কিছুই নেই। জনগণের অসচেতনতার সুযোগ নিয়ে গ্রাস করা হচ্ছে এসব যন্ত্রপাতি। এতে ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ। এখন তো একজন আসলে তো ফিরে যাওয়ার ছাড়া উপায় নাই। আমার কাছে মেশিনপত্র না থাকলে তো আমি তো সেবা দিতে পারবো না। আইডেন্টি কার্ড আছে, তারপরে দলিলপত্র আছে, যে কোনো জিনিস ওখানে আমাকে করতে বরগুনা ফটোকপি করতে যাইতে ইউনিয়ন পরিষদ যে আছে এটা আমরা জানিই না। আমার তো কেউ জানায় না, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানও জানায় না এবং মেম্বারও জানায় না যে পরিষদে গেলে ছবি তোলা যায়। তবে এই অভিযোগ মানতে নারাজ ইউপি চেয়ারম্যান। যেহেতু আমার তথ্য সেবা অফিসে আমি বরগুনা জেলায় একটা মোবাইল পুরস্কার পাইছি তথ্য সেবা থেকে, এবং সেটা ডিজিটাল মোবাইল, সেই মোবাইলটা পুরস্কৃত করছে ডিসি সাহেব নিজের হাতে। কাজে আমার তথ্য সেবা অফিসে সুন্দরই চলে, সেখানে কোনো নেই, ঘাটতি নেই। এদিকে অভিযোগ প্রমাণিত হলে যথাযথ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। নষ্ট হয়ে গেলে ব্যবহার করতে করতে ডিপ্রিসিয়েশন আসতেই পারে, নষ্ট হয়ে গেলে সেটা একটা বিষয়, সেটা রেজিস্টার মেনটেন করে ডেট রেজিস্টার রেখে সেটা আমাদের কাছে জমা দিতে হবে। আর যদি বেয়াত হয়ে যায় সেই ক্ষেত্রে আমরা এটার একটা প্রয়োজনীয় ব্যবস্থা নিব। 2009 সালে সদর উপজেলার কেওড়াবুনিয়া ইউনিয়নের প্রায় 20,000 মানুষের তথ্য সেবা দেবার লক্ষ্যে কমিউনিটি ইনফরমেশন সেন্টার নামে যাত্রা শুরু করে এই তথ্য সেবা কেন্দ্রটি। সারা দেশে বর্তমানে 4,501টি ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্র রয়েছে। সময় সংবাদ, বরগুনা। আসন সংকটের কারণে এবার সিলেট অঞ্চলে পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাবে না বেশিরভাগ মেধাবীরা। এই অঞ্চলে দুটি বিশ্ববিদ্যালয়ের আসনের চেয়ে কয়েক গুণ বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ায় তাদের মধ্যে ভর্তি নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। এই শঙ্কা শুধু বিশ্ববিদ্যালয়েরই নয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স পড়ার সুযোগ পাবে না বেশিরভাগ শিক্ষার্থী। এই অবস্থায় শিক্ষকরা বলছেন একমাত্র বিশ্ববিদ্যালয় বাড়ানো ছাড়া এই সংকট সমাধান সম্ভব নয়। আব্দুল আহাদের রিপোর্ট। এবার সিলেট শিক্ষা বোর্ডে জিপিএ 5 ও পাশের হার আগের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। তাই ফলাফল প্রকাশের পর মনের মতো সাফল্য পেয়ে উচ্ছ্বাস আর আনন্দে মেতে ওঠে শিক্ষার্থীরা। কিন্তু তাদের উচ্ছ্বাস এখন আর নেই। পছন্দের বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া নিয়ে তারা রীতিমতো দুশ্চিন্তায়। সিটি তো নাই, ভার্সিটিতে আসলে 70,000 কখনো সিট থাকে না। যে হারে গোল্ডেন এ প্লাস বাড়তেছে বা এ প্লাস বাড়তেছে, সেই হারে আসলে মানে সঠিক মেধাটা যাচাই করার সুযোগটা হচ্ছে না। চান্স আমাদের অসম্ভব হয়ে দাঁড়াবে। এবার সিলেট শিক্ষা বোর্ডে পাশ করেছে 45,000 শিক্ষার্থী। এদের মধ্যে জিপিএ 5 পেয়েছে 2,070 জন। এছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকেও এই অঞ্চলে 25,000-এরও বেশি শিক্ষার্থী আলিম পাশ করেছে। কিন্তু সিলেটের দুটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে সম্মান শ্রেণীতে ভর্তির মোট আসন রয়েছে 1,735টি, যে কারণে স্বপ্নের ক্যাম্পাসে ভর্তির সুযোগ হবে না অনেক মেধাবীর। পাবলিক বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন অফ মেরিট, এই মেরিটের মধ্যে প্রতিদ্বন্দ্বিতামূলক পরীক্ষার মাধ্যমে যারা যোগ্যতর তারাই এই ভর্তির জন্য বিবেচিত হবে। একই অবস্থা কলেজগুলোতেও। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সিলেট অঞ্চলে মাত্র 14টি কলেজে অনার্স চালু রয়েছে, আর এসব কলেজে আসন রয়েছে 5,000-এরও কম। তাই এখানেও জায়গা পাবে না এবারের উত্তীর্ণরা। নির্দিষ্ট আসন যদি আমি দ্বিগুণও করে ফেলি, তাতে কি আমরা সবাইকে ভর্তি করতে পারবো? প্রত্যাশা তো সবারই থাকবে। এই অবস্থায় নতুন বিশ্ববিদ্যালয় বাড়ানো ছাড়া ভর্তি সমস্যা সমাধান সম্ভব নয় বলে মনে করেন এই শিক্ষাবিদ। সরকারের আরো শিক্ষা প্রতিষ্ঠান এবং কিভাবে ভালো শিক্ষা প্রতিষ্ঠান করা যায় এই বিষয়ে বেশি মনোযোগী হওয়া উচিত। এই ভালো ভালো ছাত্রগুলো নচেত আশেপাশের দেশে চলে যাবে এবং অনেক ছাত্ররা না হচ্ছে ঝরে যাবে। সিলেটে 4টি বেসরকারি বিশ্ববিদ্যালয় চালু থাকলেও এগুলোর মান নিয়ে সন্তুষ্ট নন শিক্ষাবিদরা। তারপরও উচ্চবিত্ত কিছু শিক্ষার্থী এখানে পড়ার সুযোগ পাবে। আব্দুল আহাদ, সময় সংবাদ, সিলেট। এবারও এইচএসসি পরীক্ষায় ফল বিপর্যয় ঘটেছে হিলির হাকিমপুর ডিগ্রি কলেজের। কারণ হিসেবে শিক্ষার্থীরা বলছেন কলেজ মাঠে বছরের বেশিরভাগ সময় পানি জমে থাকায় ক্লাস করতে পারছেন না তারা। তবে কর্তৃপক্ষের অজুহাত অসচেতন অভিভাবক ও কম মেধাবী শিক্ষার্থী ভর্তি হওয়ায় ফল বিপর্যয়ে পড়ছে কলেজটি। হিলির প্রতিনিধি শফিকুল ইসলাম শফিকের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট।
1984 সালে প্রতিষ্ঠিত হয় হাকিমপুর ডিগ্রি কলেজ। 30 বছর পেরিয়ে গেলেও ফল বিপর্যয় কাটাতে পারেনি কলেজটি। এবছর এইচএসসি পরীক্ষায় মাত্র 45% পাশের মধ্য দিয়ে ফল বিপর্যয়ে পড়ে কলেজটি। জিপিএ 5 নেই একজনেরও। অবকাঠামোগত অনুন্নয়ন ও কলেজ মাঠে বছরের বেশিরভাগ সময় থাকে জলাবদ্ধতা, আর এসব কারণেই ক্লাসে অনিয়মিত শিক্ষার্থীরা। কলেজের সামনে পানি জমে যায়, আমরা কলেজে আসতে পারি না এবং সাজেশন নিতে পারি না। এই কারণে আমাদের পরীক্ষার রেজাল্ট খারাপ হয়। রুমের মধ্যে পানি ঢোকে, তাই আমাদের ক্লাস করতে সমস্যা হয়। এর একটু পদক্ষেপ করলে আমাদের ভালো হয়। এটা খেলার মাঠ নাকি পুকুর, এটা বোঝার উপায় নাই। এই বর্ষার মধ্যে নৌকা চলতে দেখবেন আপনারা। স্যারেদের কোনো অ্যাক্টিভিটিস নাই, স্যারেরা প্রথম ফার্স্ট ইয়ারে ক্লাস নেই, পরে আর গুরুত্ব দেয় না। অধ্যক্ষ জানালেন, অসচেতন অভিভাবক ও কম মেধাবী ছাত্র ভর্তি হওয়াও ফল বিপর্যয়ের কারণ। বর্ষাকালে আমাদের কলেজ কক্ষে পানি প্রবেশ করে এবং ক্লাস গ্রহণ করা যায় না। সীমান্তবর্তী এলাকায় অভিভাবকেরা সচেতন নয়, তাদের পত্র চাকরি দেওয়া সত্ত্বেও ছাত্রছাত্রী ক্লাসে অ্যাটেন্ড করে না। আর তৃতীয়ত, পাস করা অনুপযোগী ছাত্রছাত্রীদেরকে ভর্তি করাতে হয় এবং আমাদেরকে তাদের চাপের মুখে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দিতে হয়। এর ফলে ফলাফলটা আমাদের খারাপ হচ্ছে। কলেজটিতে উচ্চ মাধ্যমিক ও স্নাতক পাস কোর্স সব মিলিয়ে 1000 শিক্ষার্থী রয়েছে। সময় সংবাদ, হিলি। সৌদি আরবের বিভিন্ন জায়গায় পুলিশের অভিযানে গ্রেপ্তার হওয়া 4 শতাধিক অবৈধ অভিবাসীর মধ্যে 23 জন বাংলাদেশি নাগরিকও রয়েছেন। রোববার রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসের এক কর্মকর্তা এই তথ্য জানান। তবে তাদের বিস্তারিত পরিচয় এখনো জানানো হয়নি। গত বৃহস্পতিবার থেকে রাজধানী রিয়াদ ও তার আশেপাশে অবৈধ অভিবাসীদের গ্রেপ্তারে নতুন করে অভিযান শুরু করে দেশটির পুলিশ। এছাড়া অবৈধ উপায়ে সৌদিতে বসবাস ও অন্যান্য অপরাধের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গত বছরের নভেম্বর থেকে আরও অন্তত 200 বাংলাদেশিকে আটক করা হয়। তারা রিয়াদ ও তার আশেপাশের বিভিন্ন কারাগারে বন্দী আছেন। গত বছর অবৈধ অভিবাসীদের নতুন আকামা করে বৈধ হওয়ার জন্য 2 দফা সময় বেঁধে দেয় সৌদি সরকার। পাকিস্তানে পাল্টাপাল্টি বিক্ষোভ সমাবেশ করেছে সরকার সমর্থক ও বিরোধী দলীয় নেতাকর্মীরা। রোববার ইসলামাবাদে সরকার পতনের দাবিতে আন্দোলনরত পিটিআই কর্মীদের উদ্দেশ্যে দেয়া বক্তৃতায় আবারও প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে নিঃশর্তভাবে পদত্যাগের আহ্বান জানান ইমরান খান। সংকট সমাধানে সরকারের সংলাপের আহ্বানের পর ইমরান খানের দল ও ক্ষমতাসীন মুসলিম লীগের মধ্যে কয়েক দফা বৈঠক হলেও কোনো অগ্রগতি না হওয়ায় আলোচনা থেকে নিজেকে প্রত্যাখ্যান করে নিয়েছেন পিটিআই প্রধান। সমঝোতার বিষয়ে সরকারের স্পষ্ট কোনো অবস্থান না থাকায় তিনি এই সিদ্ধান্ত নেওয়ার কথা জানান। এর আগে ইসলামাবাদ ও করাচিতে প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের সমর্থনে সমাবেশ করে শত শত পাকিস্তানি। তারা ইমরান খানের বিরুদ্ধে রাজনৈতিক ষড়যন্ত্রে লিপ্ত হওয়ার অভিযোগ এনে নানা স্লোগান দেয়। খেলার খবর। বাংলাদেশ ক্রিকেট দলের ওয়েস্ট ইন্ডিজ সফর প্রসঙ্গ। গ্রেনাডায় গেল ম্যাচে বাজে হারের সাথে সিরিজটাও হারিয়েছে বাংলাদেশ। মাঠের বাইরে তাই চাপে আছে টাইগাররা। এবার সিরিজের শেষ ম্যাচ ঘুরে দাঁড়ানো না পারলে হোয়াইট ওয়াশের লজ্জা পেতে হবে মুশফিকদের। এমন অবস্থায় জয়ের ধারায় ফিরতে মরিয়া বাংলাদেশ। অন্যদিকে জয়ের ধারা রেখে 3-0 সিরিজ জিততে চায় স্বাগতিকরা। সেন্ট কিটসে বাংলাদেশ সময় আজ রাত 12:30টায় অনুষ্ঠিত হবে 2 দলের শেষ ওয়ানডেটি। ক্যারিবীয়দের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডের ছবি এমনই। এক তামিমের স্কোরটা বাদ দিলে বাকিদের নামের পাশে রান সংখ্যা দেখলে অনেকেরই মনে হতে পারে যেন টেলিফোন নম্বরে ডিজিট গড়েছে টাইগার ব্যাটসম্যানরা। তাই প্রশ্ন উঠেছে, কেন এমন হচ্ছে বারবার? বুঝতে বা জানতে হলে অনুবীক্ষণ যন্ত্রের প্রয়োজন নেই, খালি চোখে স্পষ্ট দেখা যায়। দায়িত্বহীনতার সাথে এই সিরিজে যুক্ত হয়েছে শর্ট বলে উইকেট বিলিয়ে দেওয়ার মোহরাও। সেক্ষেত্রে ক্যারিবীয় বোলারদের যত না অবদান আছে, তার থেকেও যেন বেশি অবদান টাইগার ব্যাটসম্যানদেরই। জুনে ভারতের বিপক্ষে 58 রানে অল আউটের লজ্জার 2 ম্যাচ পরে 70 রানে অল আউট হওয়ার ঘটনা কঠোর সমালোচনার কাঠগড়ায় এখন পুরো বাংলাদেশ ক্রিকেট দল। সাথে আছে ক্রিকেট ইতিহাসে সর্বনিম্ন 100 রানের নিচে সবচেয়ে বেশি 15 বার অল আউট হওয়ার লজ্জার রেকর্ডের প্রাপ্তিও। 4 জন ওপেনার রেখে একাদশ নির্বাচনে ভঙ্গুর মিডল অর্ডার আর মাঠে অধিনায়ক মুশফিকের নেতৃত্বের দক্ষতা, এসব এখন শুধুই প্রশ্ন। মাঠ ও মাঠের বাইরে তাই হিমালয় সমান চাপ নিয়ে হোয়াইট ওয়াশের মুখে এখন টাইগাররা। এই লজ্জা ঠেকাতেই হয়তো শেষ ম্যাচে আসছে 2টি পরিবর্তন। ইমরুল ও শামসুরের জায়গায় মুমিনুল ও মিথুন আলীকে খেলানো হতে পারে এই ম্যাচে। কিন্তু তারপরেও কি পরিবর্তন আসবে ম্যাচের ফলাফলে, তা হয়তো ক্রিকেট জ্যোতিষী ভালো জানেন।
কিন্তু স্বাগতিকরা কোনো জ্যোতিষবিদ্যায় নির্ভর নয়। তারা নিজেদের স্বাভাবিক খেলাটা খেলেই টাইগারদের সব পরিকল্পনা করে দিচ্ছে অস্বাভাবিক। কারণ ক্যারিবীয়রাও যে ফুসছে প্রতিশোধের নেশায়। 2009-এ নিজেদের মাটিতে বাংলাদেশের কাছে হোয়াইট ওয়াশের লজ্জা, আর 2012-তে টাইগারদের কাছে ওয়ানডে সিরিজ হারানোর জ্বালাটা এবার মুশফিকদের হোয়াইট ওয়াশ করেই মেটাতে চায় গেল পোলার্ডরা। এর আগে দু দলের 27 বারের সাক্ষাতে বাংলাদেশের 7 জয়ের বিপরীতে ওয়েস্ট ইন্ডিজ জিতেছে 18টি ম্যাচে। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ। দেশের মাটিতে টানা হারের পর ক্যারিবীয় সফরেও ধারাবাহিক ব্যর্থতার কারণে বেশ চটেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। তাই জাতীয় দলের ক্রিকেটার, কোচিং স্টাফ ও নির্বাচকদের জবাবদিহিতার আওতায় আনা হবে বলে জানিয়েছেন ক্রিকেট অপারেশনসের চেয়ারম্যান আকরাম খান। এছাড়াও আগামীতে জাতীয় দলের নেতৃত্বে মুশফিকুর রহিম থাকবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নে আকরাম জানিয়েছেন, চলমান সিরিজ শেষ হলে এ ব্যাপারে বিসিবির বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে। ডেফিনেটলি আমরা কিন্তু আগের মতো করব না। এবার যতই হাই প্রোফাইল কোচ হোক বা যতই সিলেক্টর হোক, ইভেন প্লেয়াররা হোক, যে জবাবদিহিতা কিন্তু থাকতে হবে, সবার ক্ষেত্রে হবে, ইভেন ইন্ডিভিজুয়াল প্লেয়ারদের ক্ষেত্রে হবে, সিলেক্টরদের ব্যাপারে আমরা আলাপ আলোচনা করব। এটার রিজনটা হলো যে কিভাবে আমরা আমাদের ক্রিকেট ডেভেলপ করবো। এখন বলাটা টু আর্লি, তারপর আমরা চেষ্টা করবো, আমি যেটা বললাম যে আপনার ট্যুরের পর আমরা রিপোর্ট নিয়ে সবার সাথে বসে কিন্তু আমরা আলাপ আলোচনা করে এটা বোর্ডে যদি সবাই সিদ্ধান্ত যেটা নিবে সেটাই করতে হবে। ইংল্যান্ড ও ভারতের ওয়ানডে সিরিজ প্রসঙ্গ। দুঃস্বপ্নের টেস্ট সিরিজের পর এবার রঙিন পোশাকে মাঠে নামবে টিম ইন্ডিয়া। 5 ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আজ একাধিক পরিবর্তন নিয়েই ইংল্যান্ডের বিপক্ষে নামছে ধোনির দল। ব্রিস্টলে দু দলের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল 3:30টায়। ইংল্যান্ডের কাছে টেস্ট সিরিজ 3-1-এ হারার পর থেকেই সমালোচনার কাঠগড়ায় ধোনির দল। দীর্ঘদিন পর ওয়ানডে দলে ফিরছেন পেসার জহির খান। এছাড়াও ফিরছেন ওপেনার শেখর ধাওয়ান ও রোহিত শর্মা। প্রস্তুতি ম্যাচে জেতার পাশাপাশি ওই ম্যাচে রান পেয়েছেন বান্ধবী নিয়ে ইংল্যান্ডে অবস্থানের কারণে বিতর্কিত বিরাট কোহলি। অন্যদিকে টেস্টে দারুণ পারফরমেন্সের পর ওয়ানডে সিরিজেও জয়ের ধারা ধরে রাখতে চায় স্বাগতিকরা। তবে ইংল্যান্ডের মাটিতে দু দলেরই রেকর্ড সমান। 62 ম্যাচে সমান 29টি করে ম্যাচ জিতেছে দু দল। ক্লাব ফুটবলের খবর। ইংলিশ প্রিমিয়ার লিগের হাই ভোল্টেজ ম্যাচে আজ রাতে মুখোমুখি হচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি ও রানার্স আপ লিভারপুল। এতিহাদ স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 1টায়। অন্যদিকে স্প্যানিশ লিগে এই মৌসুমের নিজেদের প্রথম ম্যাচে রিয়াল মাদ্রিদ মাঠে নামবে নতুন দল কর্দোভার বিপক্ষে, আর রায়ো ভায়োকানোর বিপক্ষে মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন অ্যাটলেটিকো মাদ্রিদ। বাংলাদেশ সময় ম্যাচ দুটি শুরু হবে যথাক্রমে রাত 12টা ও 2টায়। ইংলিশ প্রিমিয়ার লিগের এবারের মৌসুমের শুরুতেই দর্শকরা দেখতে যাচ্ছেন বিগ ম্যাচ, যেখানে লড়াই করবে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি ও রানার্স আপ লিভারপুল। আভিজাত্যের হিসাব কষলে অথবা শক্তির বিচারে সমানে সমান এই দু দলের লড়াইয়ের আগেই পাওয়া যাচ্ছে বারুদ পোড়া গন্ধ। প্রথম ম্যাচে নিউক্যাসল ইউনাইটেডকে 2-0 গোলে হারিয়ে বেশ ফুরফুরে মেজাজেই রয়েছে পেলেগ্রিনির শিষ্যরা। তবে অল রেডদের সাথে সবশেষ 5 ম্যাচে মাত্র একটি জয় তাদের দুশ্চিন্তার বড় কারণ। কিন্তু নিজেদের মাঠ বলেই কিনা কিছুটা টকবগে সিটিজেনরা। অন্যদিকে অ্যানফিল্ডে সাউদাম্পটনকে 2-1 গোলে হারিয়ে কষ্টার্জিত জয় পাওয়ায় লিভারপুলের জন্য এই ম্যাচ হতে যাচ্ছে বড় পরীক্ষা। সুয়ারেজকে ছেড়ে দিয়ে দলে ফেরানো ইতালিয়ান সুপারস্টার মারিও বালোতেল্লিকে এই ম্যাচেই দেখা যেতে পারে ব্রেন্ডন রজার্সের গড়া সেরা একাদশে। এদিকে স্প্যানিশ লিগে বড় ম্যাচ না হলেও লিগ মৌসুমের প্রথম ম্যাচে মাঠে নামছে চ্যাম্পিয়ন্স লিগ চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। মৌসুমের প্রথম শিরোপা স্প্যানিশ সুপার কাপ খোয়াতে হয়েছে নগর প্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকোর কাছে। এমন ক্ষত নিয়েই নিজেদের মাঠ বার্নাবুতে রিয়াল নামবে প্রতিপক্ষ 42 বছর পর লা লিগায় খেলতে আসা কর্দোভার বিপক্ষে। এই দলটি অপেক্ষাকৃত দুর্বল হলেও পচা শামুকে যাতে পা না কাটে সেজন্য বেশ সাবধানী রিয়াল বস আনচেলত্তি। তবে ইনজুরির কারণে নিয়মিত একাদশে না থাকলেও বদলি হিসেবেই মাঠে নামবেন ফিফার বর্ষসেরা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো। তার উপরে ফুটবল দুনিয়ার সবচেয়ে ব্যয়বহুল আক্রমণ ভাগের সেনানির তালিকায় আছেন বেল, বেনজামা ও হ্যামেস রদ্রিগেজের মতো তারকারা। আরেক ম্যাচে সদ্য সুপার কাপ জয়ী অ্যাটলেটিকোর এবারের লক্ষ্য স্প্যানিশ লিগের একাদশ শিরোপা জয়, আর সে লক্ষ্যেই রায়ো ভায়াকানোর বিপক্ষে মৌসুমের সূচনা করবে তারা। স্তাদিও দেল রায়ো ভায়াকানোতে আতিথ্য নেবার আগে আত্মবিশ্বাসের রসদটা বেশ জমজমাট করে রেখেছে তারা। সিমিওনের দলে নতুন অতিথি হয়ে আসা ক্রোয়েশিয়ান মানজুকিচ ও ফরাসি গ্রিজম্যানকে নিয়ে আবারও নতুন ইতিহাস গড়ার পথে একটা ভালো সূচনা করতে চায় তারা। সজল মিত্র, রিচার্ড, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। ছাত্রলীগ ছাত্র শিবির সংঘর্ষের জের ধরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী হল সিলগালা, 13টি পেট্রোল বোমা ও 15টি ককটেল উদ্ধার।
কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে পুলিশের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষ, আহত অন্তত 15। বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ। মেঘনার জোয়ার ও ঢেউয়ের আঘাতে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে ভোলার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ, বেশিরভাগ এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা। ইংরেজি মাধ্যম স্কুলগুলোতে বাড়তি ফি আদায়ের অভিযোগ দীর্ঘদিনের, স্বেচ্ছাচারিতা বন্ধে বারবার নিয়মের আওতায় আনার কথা বলা হলেও বাস্তবতা ভিন্ন। এবং মাদকদ্রব্য এমনকি অস্ত্র পাচারের ক্ষেত্রেও বাংলাদেশ যেন নিরাপদ ট্রানজিট, অভিমত বিশ্লেষকদের। স্বর্ণ চোরাচালানে ব্যবহার হচ্ছে রেলপথ। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো রবি ও সিটিসেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এই মাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়ের।